আচ্ছা, কারক তোমাদের পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 27 থেকে 34, পেজ নাম্বার 27 হ্যাঁ, আমরা কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি, এবং বিভক্তি সম্পর্কে কিছুটা পড়েছিলাম, ঠিক না? হ্যাঁ, এটা এবং কারক নির্ণয়ের পদ্ধতি, মানে কারক নির্ণয়ের যে টেকনিকটা আছে, অর্থাৎ ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যাবে, কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যাবে, এইভাবে করে আমরা টেকনিকটা শিখেছিলাম। তোমাদের মনে আছে, তোমরা পড়েছো বাসায়? জি মিস। আচ্ছা, তো একটু শর্টকাটে বলি তারপরেও। কারক মানে হচ্ছে যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে, কিন্তু ব্যাকরণে শুধু কর্তাই কিন্তু কারক নয়। কারক মানে হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ, যে সম্পর্ক, তাকে বলা হয় কারক। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক, তাকে বলে কারক। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক ও অপাদান কারক এবং অধিকরণ কারক। হ্যাঁ, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে সবগুলো কারক সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, সেটা হচ্ছে বাদশাহ নাসিরউদ্দিন। তোমরা কাইন্ডলি সবাই নিজেকে মিউট করে রাখো, কোনো কোয়েশ্চেন করতে হলে তখন আনমিউট করে করবে। আচ্ছা, বাদশাহ নাসিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন। এই একটা সেন্টেন্স থেকে আমরা কারক সম্পর্কে একটা ধারণা পেতে পারি। আমরা এখানে প্রথমে দেখব ক্রিয়াপদ কোনটি। এই যে দান করতেন, এটাই হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে হচ্ছে যেটা দ্বারা কোনো কাজ করা বোঝানো হচ্ছে। তো দান করতেন কে, এবার আমরা কোশ্চেন করবো কে দান করতেন। বাদশা দান করতেন, তার মানে বাদশা হচ্ছে কর্তৃকারক। কি দান করতেন? ধন দান করতেন। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। কাকে দান করতেন? আমরা কাকে যদি এখানে দান করা বোঝানো হয় বা সত্য ত্যাগ করে করা হয়, তখন এটা হবে সম্প্রদান কারক। কোথা হতে দান করতেন? রাজকোষ হতে। কোথা হতে দ্বারা প্রশ্ন করলে আমরা যে কারক পাবো তা হচ্ছে অপাদান কারক। কখন দান করতেন? আমরা যখন সময়টা কখন বা কোথায় এভাবে প্রশ্ন করে যে আনসারটা পাবো তা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কারক সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি। কে দ্বারা প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় তা হচ্ছে কর্তৃকারক। কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় তা হচ্ছে কর্মকারক। এবং ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, কি দ্বারা, শুনো, কি আমি একবার বললাম কি দিয়ে প্রশ্ন, কি দ্বারা প্রশ্ন করলে 2 নম্বরে বলেছি এটা, আর এই 3 নম্বর একটা আলাদা। এটা হচ্ছে কি দ্বারা একসাথে, কি দ্বারা কাজটা করা হয়েছে। আর আমি ওটা শুধু কি কি করা হয়েছে ওই ধরনের প্রশ্ন ছিল 2 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে কি দ্বারা করণ কারক, কোনো কিছু দিয়ে কি দিয়ে করা হয়েছে। আমি কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখি? কলম দিয়ে, তখন এটা করণ কারক হচ্ছে। আমি আমি কবিতা লিখি, আমি কি লিখি, তখন এটা কর্মকারক হচ্ছে। তাহলে কি দ্বারা এবং কি এর মধ্যে পার্থক্যটা বুঝে নাও। এবং কাকে দ্বারা প্রশ্ন করলে সম্প্রদান কারক, কিন্তু কাকে দ্বারা প্রশ্ন করলে তোমরা কর্মকারকও পাবে। তাহলে সম্প্রদান কারক কখন হবে, কর্মকারক কখন হবে, ওটাও তোমাদেরকে বুঝতে হবে। যখন সত্য ত্যাগ করে করে কিছু প্রদান মানে দান করা বোঝানো হবে তখন সম্প্রদান কারক। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এখানে আমি যদি বলি কাকে ভাত খাওয়াচ্ছেন, তখন ওই কাকেটা কিন্তু সম্প্রদান কারক না, ওই কাকেটা হবে কর্মকারক। তাহলে যখন সত্য ত্যাগ করে কোনো দান করা বোঝানো হয় তখন কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হবে সম্প্রদান কারক। ঠিক আছে, এই কনফিউশন গুলো রাখলে পরে প্রবলেমে পড়বে, ক্লিয়ার করে নিবে। ক্রিয়াকে কোথা হতে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হচ্ছে অপাদান কারক। কোথা হতে? ছাদ হতে বৃষ্টি পড়ছে, ছাদ হতে, তাহলে বৃষ্টি কোথা হতে পড়ছে? ছাদ হতে। আর যদি আমি বলি ছাদে বৃষ্টি পড়ছে, তখন কিন্তু ছাদ হতে আর হচ্ছে না, তখন প্রশ্ন করতে হবে কোথায় বৃষ্টি হচ্ছে, তখন ওটা হয়ে যাবে অধিকরণ কারক। তাহলে কখন অধিকরণ হচ্ছে, কখন অপাদান হচ্ছে, এরকম কোনো কনফিউশন রাখবে না, ক্লিয়ার করে বুঝে নিবে। তাহলে কোথায় কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, এবং বিভক্তি, বিভক্তি সম্পর্কে একটু শর্টকাট আইডিয়াটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের একটার সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যবহার করা হয় তাই হচ্ছে বিভক্তি। ঠিক আছে, যেমন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে,
এখানে আমরা যদি বলতাম সন্ধ্যা, আকাশ, চাঁদ উঠেছে, তাহলে কোন একটা সেন্টেন্সের কোনো ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ডের সম্পর্কই হতো না। আর ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক না থাকলে সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে না। তাহলে একটা সেন্টেন্সকে অর্থপূর্ণ করার জন্য সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড একটার সাথে আরেকটা যে সম্পর্ক স্থাপন করা হয়, সেটার জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যবহার করা হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোই হচ্ছে বিভক্তি। আর কখনো কখনো কোনো কোনো ওয়ার্ডের সাথে কোনো বিভক্তি যোগ করা হয় না, তখন ওটাকে শূন্য বিভক্তি ধরে নিতে হয়। যেমন সন্ধ্যায়, আকাশে চাঁদ উঠেছে, এখানে সন্ধ্যায় শব্দের সাথে অন্তস্তীয় এবং আকাশের সাথে এ যুক্ত হয়েছে বিভক্তি, আর চাঁদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাহলে চাঁদে হচ্ছে এটা শূন্য বিভক্তি। আর উঠেছেটা হচ্ছে একটা ভার্ব, ক্রিয়াপদ, এটার সাথে বিভক্তি হবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছে বিভক্তি কি? বিভক্তি কি বোঝা গেছে? বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে তাকে বিভক্তি বলা হয়, মানে বাক্যটাকে অর্থপূর্ণ করে তাকে বিভক্তি বলা হয়। তো বিভক্তির প্রয়োজনটা তো আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। বিভক্তি না থাকলে সেন্টেন্সের মধ্যে একটা মানে একটা শব্দের সাথে আরেকটা শব্দের কোনো সম্পর্কই থাকবে না এবং সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে না। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে আমরা কারক ছাড়া কিন্তু সেন্টেন্স হতে পারে, কিন্তু বিভক্তি ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। যেমন মাঠে মাঠে অজস্র ফসল, এই মাঠে মাঠে যদি আমরা মাঠ মাঠ অজস্র ফসল বলি তাহলে সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে না। ঠিক আছে, ওকে, এবার আমরা বিভক্তির প্রকারভেদটাও আমরা জেনেছিলাম। বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দের সঙ্গে বা নামের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুক শব্দের সঙ্গে যে কে বিভক্তি যুক্ত হয়েছে এটা হচ্ছে শব্দ বিভক্তি। এবং ক্রিয়া বিভক্তি হচ্ছে ক্রিয়ার সাথে বা ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় তাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন যাবেন, এই যাটা হচ্ছে কি, যাটা হচ্ছে ক্রিয়া, এটার সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়েছে তা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন আমাদের একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি কারক নির্দেশ করে, এজন্য এগুলোকে কারক বিভক্তিও বলা হয়। যেমন দেখো দেখো ভিক্ষুককে, এই ভিক্ষুক শব্দের সঙ্গে যখন কে বিভক্তিটা যুক্ত হয়েছে, এটা কোন কারকে কোন বিভক্তি, কোন কারক হলো? ভিক্ষুককে দান করাটা কিন্তু সম্প্রদান কারক, তাহলে এটা কোন কারক হলো তা নির্দেশ করেছে, তাই এটা কি হবে, কারক বিভক্তি হবে। আবার ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তিটা কিন্তু কাল বা পুরুষ নির্দেশ করে। কিভাবে দেখো, যা, যার সাথে যদি যাবেন হয় তাহলে এটা ভবিষ্যৎকাল নির্দেশ করলো, যান বলে বর্তমানকাল নির্দেশ করে, গিয়েছিলেন যদি হয় তাহলে কি হবে, অতীতকাল হচ্ছে, এটা হচ্ছে কাল নির্দেশ করেছে। আবার পুরুষকেও কিন্তু নির্দেশ করে, কেমন করে দেখো, পুরুষ মানে হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যাবেন, যা, যাও, কোনটা হচ্ছে, আমরা পুরুষ এবং কালের সম্পর্কে একটা ধারণা পেতে পারি ক্রিয়া বিভক্তি থেকে। এরপর এই চারটা তোমরা পড়ে রাখবে, এটা হচ্ছে বিভক্তি, বিভক্তিগুলোর পরিচয়, বিভক্তি এক বচনে কিরকম হবে এবং বহু বচনে কিরকম হবে। প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি এক বচনে শূন্য, অ, এ, অন্তস্তীয় তে, বহু বচনে রা, এরা, গুলি, গুলো, গণ। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে, এরে এক বচনে, আর বহু বচনে হচ্ছে দিককে, দিকে রে, দেরে। আচ্ছা, এবং তৃতীয় বিভক্তি দেখো দ্বারা, দিয়া, কর্তৃক, আর বহু বচনে হচ্ছে দিগের দ্বারা, দের দ্বারা, দিগ কর্তৃক। এগুলো তোমরা যখন এক্সাম্পল গুলো পড়বে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো তোমাদের কাছে বোঝা মনে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখন ডিরেক্ট কারকে চলে যাই। কর্তৃকার, কারক যে 6 প্রকার তার মধ্যে আমরা কারকগুলো নিয়ে আলোচনা করব। কর্তৃকারক, আমরা জেনেছি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক, এটা হচ্ছে টেকনিকটা। কিন্তু সংজ্ঞা হচ্ছে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ যে কাজটা করে সেই হচ্ছে কি কর্তৃকারক। এক্সাম্পল দেখো, পাখি ডাকে, সে যায়, বুলবুলিতে ধান খেয়েছে। এখানে দেখো তিনটি বাক্য দেওয়া আছে, একটা হচ্ছে পাখি ডাকে,
একটা হচ্ছে সে যায়, একটা হচ্ছে খেয়েছে। তো আমরা যদি এই ক্রিয়াগুলোকে সম্পাদন করেছে, যথাক্রমে পাখি, সে, বুলবুলি, আমরা এখন কোশ্চেন করলে কে ডাকে, আনসার পাচ্ছি পাখি ডাকে। সে যায়, কে যায় দিয়ে প্রশ্ন করলে সে উত্তর পাবো। ধান খেয়েছে, কে ধান খেয়েছে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাবো বুলবুলিতে। এভাবেই আমরা কর্তৃকারক বের করতে পারবো। যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলে এবং ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধ যুক্ত পদই হচ্ছে কর্তৃপদ। অর্থাৎ বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। এখন কর্তৃকারক কিন্তু 4 প্রকার। কর্তৃকারক 4 প্রকার। কর্তৃকারক কত প্রকার? 4 প্রকার। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। এখন মুখ্য কর্তা কে? যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সেই হচ্ছে মুখ্য কর্তা। যেমন ঘোড়া গাড়ি টানে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন এখানে ঘোড়া গাড়ি টানে, ঘোড়া নিজেই গাড়ি টানছে তাই ঘোড়া হচ্ছে মুখ্য কর্তা। মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টি নিজেই পড়ছে তাই বৃষ্টি হচ্ছে মুখ্য কর্তা। আর প্রযোজক কর্তা হচ্ছে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পাদন করাই তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা প্রযোজক কর্তা। দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু নিজে নিজে চাঁদটা দেখছে না, মা দেখাচ্ছেন, তাহলে শিশু হবে কি কর্তা, সরি মা হবে কি কর্তা, প্রযোজক কর্তা। অর্থাৎ মা দেখাচ্ছেন, শিশু নিজে দেখছে না, মা দেখাচ্ছেন। একটু ওয়েট করো। আচ্ছা, মা চাঁদ দেখাচ্ছেন, প্রযোজ্য কর্তা কাকে বলে দেখো। প্রযোজ্য কর্তা হচ্ছে মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রগণ ওকে। এবার দেখো প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন। এখন একটা জিনিস খেয়াল করো, মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখন শিশুকে দিয়ে মা কাজটা করাচ্ছেন, তাহলে কাজটা যাকে দিয়ে করানো হচ্ছে সেই হচ্ছে প্রযোজ্য কর্তা, আর যে করাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা। তোমরা বুঝতে পারছো কিনা? রেসপন্স করবে। Yes, sir. Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. প্রযোজ্য এবং প্রযোজ্য এই দুটো কর্তার মধ্যে অনেক সময় কনফিউশন থেকে যায়। খেয়াল করবা, প্রযোজক হচ্ছে যে করাচ্ছে আর প্রযোজ্য হচ্ছে যাকে দিয়ে করানো হচ্ছে। প্রযোজক হচ্ছে যে করাচ্ছে, প্রযোজ্য হচ্ছে যাকে দিয়ে, যার উপর কাজটা আরোপ করা হয়েছে। এইটা জিনিসটা ক্লিয়ার করে রাখবে। তাহলে শিশু এবং ছাত্রগণ হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা, মা এবং শিক্ষক হচ্ছেন এখানে প্রযোজক কর্তা। আর ব্যতিহার কর্তা হচ্ছে একই কাজ যখন দুজনে মিলে করছে, বাক্যের মধ্যে দুটো কর্তা যখন একত্রে একই জাতীয় কাজ সম্পাদন করে তখন তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন শিয়ানে শিয়ানে লড়াই, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, রাজায় রাজায় যুদ্ধ হয়। তো একই কাজ যখন দুজন কর্তা মিলে করে তখন তা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে এই যে কর্তৃকারক শুধু জানলে আমাদের হবে না, কর্তৃকারক 4 প্রকার। আমাদের এমসিকিউতে এরকম কোশ্চেন গুলো আসে, এটা কোন কর্তা,
কি মুখ্য কর্তা নাকি প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, আমাদের এই ক্লিয়ার কনসেপ্টটা যদি থাকে আর কোনো প্রবলেম নেই। মুখ্য কর্তা হচ্ছে যে নিজেই নিজের কাজটা করছে সেই হচ্ছে মুখ্য কর্তা, আর প্রযোজক কর্তা হচ্ছে যে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর অন্যকে দিয়ে কাজ কিন্তু যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা, আর দুজনে মিলে একই কাজ একসাথে করলে তা হচ্ছে ব্যতিহার কর্তা। কর্তৃকারকের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে। Yes, sir. Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। এবার কর্মকারকে আসি আমরা। কর্মকারক, কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগটা দেখো। কর্মকারকে প্রথমা বিভক্তি আছে, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া, ষষ্ঠী, সপ্তমী। কর্মকারকে কিন্তু চতুর্থ বিভক্তি হয় না, এটা মাথায় রাখবে। কর্মকারকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, ষষ্ঠী এবং সপ্তমী। পঞ্চমী বিভক্তিটা হবে না এবং চতুর্থী বিভক্তিটা হবে না কর্মকারকে। পঞ্চমী এবং চতুর্থী বিভক্তি হবে না, এটা মাথায় রাখবে। তাহলে প্রথমা বিভক্তি দেখো, শিহাব বই পড়ছে। কে বই পড়ছে? শিহাব বই পড়ছে। সরি, কর্তৃকারকে, আমি কর্ম বললাম, কর্তৃকারকে বিভক্তির ব্যবহারটা বলা হচ্ছে এখানে। কর্তৃকারকে, তাহলে কর্তৃকারকে কোন কোন বিভক্তি হয় দেখো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয়। তাহলে এবার দেখো, শিহাব বই পড়ছে, কে বই পড়ছে দিয়ে যদি আমরা প্রশ্ন করছি আমরা উত্তর পাচ্ছি শিহাব বই পড়ছে। তাহলে শিহাব বই পড়ছে, এখন শিহাবে কোন বিভক্তি আছে দেখো, কোনো বিভক্তি নেই, এটা প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। এবার দেখো, শিমুলকে যেতে হবে, কাকে যেতে হবে দিয়ে যদি আমরা প্রশ্ন করি আমরা দেখছি শিমুলকে যেতে হবে, তার মানে কর্মকারক, এটা সরি কর্তৃকারক। শিমুলকে যেতে হবে, কাকে যেতে হবে? শিমুলকে যেতে হবে। তাহলে এখানে কে বিভক্তি মানে দ্বিতীয়া বিভক্তি, কে মানে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। সম্প্রদান কারকে হলে কে হবে কি চতুর্থী বিভক্তি, কর্তৃকারক হচ্ছে কে দ্বিতীয়া বিভক্তি। সবসময় কেটা কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়, শুধু সম্প্রদান কারকে হয় চতুর্থ বিভক্তি, এটা মাথায় রাখবে। তৃতীয় বিভক্তি দেখো, নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে। কার কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে? নজরুল কর্তৃক। কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি। এবার ষষ্ঠী বিভক্তি দেখো, আমার যাওয়া হবে না, কার যাওয়া হবে না? আমার যাওয়া হবে না, কিন্তু কাজটা কে করছে সেজন্যই কর্তৃকারক বোঝানো হচ্ছে এটা। কার যাওয়া হবে না? আমার যাওয়া হবে না। তাহলে আমার এখানে র মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ছাগলে কিনা খায়, কে কিনা খায়? ছাগলে। এই বিভক্তি মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। এই যে আমরা এবার বিভক্তি 4-এ চলে যাই, এক্সাম্পলের পর আমরা 4টা হয়তো একটু বুঝতে পারবো। দেখো, প্রথমা বিভক্তি মানে হচ্ছে শূন্য বিভক্তি এক বচনে, আর দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে। দেখেছো, কে দিয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তৃতীয় হয়েছে কর্তৃক, কর্তৃক তৃতীয় বিভক্তি, এবং ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, সপ্তমী বিভক্তি হচ্ছে এ। এবার আমরা কর্মকারকটা পড়ি। কর্মকারক হচ্ছে দেখো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাই হচ্ছে কর্মকারক। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাই কি কর্মকারক। তাহলে এখানে দেখো, গাড়ি ঘোড়া টানে, সরি ঘোড়া গাড়ি টানে, তাহলে ঘোড়া কি টানে? গাড়ি টানে। কি টানে? আমরা যখন কি দিয়ে প্রশ্ন করলাম, গাড়ি, গাড়িটাই হচ্ছে কর্মকারক। শাহেদ বই পড়ে, শাহেদ কি পড়ে? বই পড়ে, বইটা হচ্ছে কর্মকারক। উল্লেখিত বাক্য দুটিতে ঘোড়া এবং শাহেদ যথাক্রমে গাড়ি এবং বইকে আশ্রয় করে টানা এবং পড়া ক্রিয়াটা কি করেছে? সম্পন্ন করেছে। সুতরাং গাড়ি এবং বই হচ্ছে কর্মকারক। এবং কর্মকারকে কোন কোন বিভক্তি হয় আমরা দেখি। প্রথমা বিভক্তি মানে শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি, এই 4টা বিভক্তি কর্মকারকে হয়। পুলিশ ডাকো, কাকে ডাকো? কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া গেল পুলিশ কর্মকারক। কোনো বিভক্তি না থাকায় এটা প্রথমা বা শূন্য বিভক্তি হবে। আমি তাকে চিনি, আমি কাকে চিনি? কাকে দিয়ে প্রশ্ন করলাম, কি উত্তর পেলাম? তাকে। তাকেটা হচ্ছে কর্মকারক। এখানে কে থাকাতে এটা হয়েছে দ্বিতীয়া বিভক্তি। আচ্ছা, ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে, কিসের সঙ্গে যুদ্ধ করে বা কার সঙ্গে যুদ্ধ করে দিয়ে যদি প্রশ্ন করি যে উত্তর পাওয়া গেল তাই হচ্ছে কর্মকারক বলের।
এই বলে কি আছে র বিভক্তি আছে, র মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। জিজ্ঞাসিব জনে জনে, কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি জনে জনে, জনে জনে হচ্ছে কর্মকারক, এটা এ আছে, জনের সাথে এ কার যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। তাহলে আমরা আজকে দুইটা কারক করলাম, কর্তৃকারক এবং কর্মকারক, ঠিক আছে। এই দুইটা কারক এবং কারকের কাকে বলে কিভাবে চিনবো এক্সাম্পল সহ, এবং বিভক্তিগুলো কোন এই দুইটা কারকে কোন কোন বিভক্তি হয়, এবং আগের ক্লাসের পড়াটা অনেক রিভাইজ করেছি, এগুলো তোমরা কি করবে বাসায় প্র্যাকটিস করে রাখবে, এতদূর পর্যন্ত ভালো করে পড়ে প্র্যাকটিস করে রাখবে। আর গত ক্লাসে আমি রচনার কোনটা পড়িয়েছিলাম ম্যাম? লাইব্রেরি। আচ্ছা একটু ওয়েট করো, আমি সিলেবাসটা একটু দেখছি। লাইব্রেরি না তো, লাইব্রেরি কখন পড়ালাম আমি গত ক্লাসে? ম্যাম আমার চারপাশে প্রকৃতি। হ্যাঁ, আমার চারপাশের প্রকৃতি পড়িয়েছিলাম। হ্যাঁ, লাইব্রেরি যেটা বলছে এটা তো হচ্ছে মনে হয় ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ না, এটা হচ্ছে দরখাস্ত ছিল স্কুলে লাইব্রেরি স্থাপন। ওকে, আমি সিলেবাসটা নিয়েছি, একটু ওয়েট করো। লাইব্রেরি, হ্যাঁ ভাব সম্প্রসারণ, লাইব্রেরি জাতি সভ্যতা ও উন্নতির মানদণ্ড, এটা আজকে পড়ানো হবে। লাইব্রেরি জাতি সভ্যতা ও উন্নতির মানদণ্ড, পেজ নাম্বারটা বলো, তোমাদের বইয়ের পেজ নাম্বারটা বলো। 118। 118। হ্যাঁ, তোমরা 118 নম্বর পেজটা খোলো। আচ্ছা, কত নাম্বার ভাব সম্প্রসারণ এটা? 4 নাম্বার। 4 নাম্বার ভাব সম্প্রসারণটা খোলো তোমরা। হ্যাঁ, 118 নম্বর পেজ, 4 নাম্বার ভাব সম্প্রসারণ। প্রথমত আমি বলবো ভাব সম্প্রসারণ মানে কি তোমরা জানো? ভাবকে সম্প্রসারিত করে বিশ্লেষণ করা আর কি, ভাবকে বিশ্লেষণ করা বা সম্প্রসারণ করা। ভাব মানে হচ্ছে ভাবনা, অর্থাৎ এই যে একটা সেন্টেন্স বা দুটা সেন্টেন্স দেয়া থাকে, এই সেন্টেন্স গুলোর মূল ভাবটা, মূল অর্থ বা মূল ভাবনা যেটা, ওটাকে বিশ্লেষণ করা বা সম্প্রসারণ করা, ঠিক আছে। তো এটার দ্বারা কি বুঝাতে চেয়েছে, এটাকে সম্প্রসারিত করে বলা, বিশ্লেষণ করে বলা। তো ভাব সম্প্রসারণ খুব বেশি বড় হয় না, আবার খুব ছোটও হবে না, সারাংশের মতো ছোটও হবে না, আবার রচনার মতো বড়ও হবে না। তাহলে আমরা একটু দেখবো ভাব সম্প্রসারণ সম্পর্কে। দেখো, আমাদের দেশের কবি সাহিত্যিকদের লেখায় কখনো কোনো একটি বাক্যে বা কবিতায় এক বা একাধিক চরণে গভীর ভাব নিহিত থাকে। অর্থাৎ বেশিরভাগ দেখা যায় কবিতা বা যে কোনো একটা লেখার মধ্যে, একটা বাক্যের মধ্যে একটা গভীর ভাব নিহিত থাকে, মানে এই একটা লাইনের দ্বারা তারা অনেক কিছু বোঝাতে চান। সেই ভাবকে বিস্তারিত ভাবে লেখা, বিশ্লেষণ করাকেই ভাব সম্প্রসারণ বলে। তো যে ভাবটি কবিতার চরণে বা বাক্যে প্রচ্ছন্ন ভাবে থাকে, তাকে নানাভাবে ব্যাখ্যা করতে হয়। সাধারণত সমাজ ও মানব জীবনের মহৎ কোনো আদর্শ বা বৈশিষ্ট্য, নৈতিক নীতি নৈতিকতা, প্রেরণামূলক কোনো বিষয় যে পাঠে বা বাক্যে বা চরণে থাকে, তার ভাব সম্প্রসারণ করা হয়। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে রূপকের আড়ালে বা প্রতীকের ভিতরে দিয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়, তাকে যুক্তি, উপমা, উদাহরণ ইত্যাদির সাহায্যে বিশ্লেষণ করা হয়। হ্যাঁ, ভাব সম্প্রসারণ অবশ্যই যুক্তি থাকবে এবং উদাহরণ বা উপমা দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবার দেখো, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কিছু খেয়াল রাখতে হবে নিয়ম কানুন। যেমন দেখো, এখানে 6টি নিয়ম দেওয়া আছে। একটা হচ্ছে উদ্ধৃত অংশটুকু মনোযোগ সহকারে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে যে প্রশ্নটা দেয়া থাকে, ভাব সম্প্রসারণের যে লাইনটা দেয়া থাকে তা ভালোভাবে পড়তে হবে প্রথমেই। এরপর হচ্ছে অন্তর্নিহিত ভাবটি বোঝার চেষ্টা করতে হবে, এটা তারা কি বোঝাতে চেয়েছে,
তা তোমাকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, দরকার হলে কয়েকবার পড়ে। ওটা বুঝতে পারলে ওটার দ্বারা তুমি কি বুঝেছো তাই লিখে দেওয়া, এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। এবার 3 নাম্বার হচ্ছে অন্তর্নিহিত ভাবটি কোন উপমা ও রূপকের আশ্রয়ে নিহিত আছে কিনা তা চিন্তা করতে হবে। অর্থাৎ এটার দ্বারা কোনো উপমা, কোনো এক্সাম্পল তুমি দিতে পারো কিনা তা চিন্তা করতে হবে। এবার সহজ সরল ভাবে মূল ভাবটিকে ফুটিয়ে তুলতে হবে, খুব কঠিন করে না, সহজ সরল ভাবে তোমাকে মূল ভাবটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। তারপর 5 নাম্বারটা হচ্ছে মূল বক্তব্যকে প্রকাশ রূপ দেওয়ার জন্য, মূল বক্তব্যকে প্রকাশ রূপ দেওয়ার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে। এরপর একটা হচ্ছে বক্তব্যের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, একই কথা বারবার বলা যাবে না, কারণ ভাব সম্প্রসারণটা অনেক বড় না, এটা অনেক ছোট একটা জিনিস, এখানে বারবার তুমি একই কথা লিখলে হবে না। সুন্দর, সহজ এবং সাবলীল ভাবে তুমি যা বোঝাতে চাচ্ছ তাই বোঝাতে হবে। ম্যাম ভাব সম্প্রসারণকে বানানো লেখা যায়? অবশ্যই বানিয়ে লেখা যাবে, কিন্তু মূল কথাটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে, বানিয়ে লিখলে অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। তোমার প্রশ্নটা বুঝে অবশ্যই বানিয়ে লিখবা, তুমি মুখস্থ করতে পারবে না। ভাব সম্প্রসারণ, সারাংশ এগুলো মুখস্থ করার জিনিস না। আমি তো বলবো রচনাও মুখস্থ করার জিনিস না, কোনো কিছুই মুখস্থ করবে না, ঠিক আছে? এই যে চিঠি, তারপরে আবেদনপত্র, কোনো কিছুই মুখস্থ করবে না, মূল ফরম্যাটটা জানবে, বিষয়বস্তুটা বুঝবে, অবশ্যই বই পড়বে। বই না পড়লে তুমি প্রথম থেকে তো বানিয়ে লিখতে পারবে না। তোমরা বই পড়ে পড়ে অভ্যাস করো, মুখস্থ না করো, জাস্ট জিনিসটা বুঝে পড়ো, তাহলে তোমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়, তখন তোমরা এটা বানিয়ে লিখতে পারবে। কারণ তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে ওখানে তো আনসিন আসবে, কোনটা আসবে তো তোমরা জানো না, তখন তোমাদেরকে বানিয়ে লিখতে হবে। ওই তাহলে ক্রিয়েটিভিটিটা তোমাদেরকে অর্জন করতে হবে। এই যে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো লিখছো, ওগুলো তো মুখস্থ করছো না, ওগুলো বানিয়ে লিখছো, তো বিষয়বস্তুটা বুঝে এটা কোন ফরম্যাটে লিখতে হয় তা জানলে তোমরা লিখতে পারবে। এখন এটা একবার আমি পড়িয়ে দিচ্ছি, এটা বুঝে নাও। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। এই লাইনটা দ্বারা কি বুঝতে পারছো? লাইব্রেরি মানে হচ্ছে যেখানে অনেক বই পাওয়া যায়, তো এখানে গিয়ে যদি আমরা বই পড়তে পারি, এখানে তো জ্ঞানের ভান্ডার বলা যায় এটাকে। তাহলে জাতির সভ্যতা এবং উন্নতির মানদণ্ড, এই জন্যই বলা হয়েছে লাইব্রেরিকে। তাহলে প্রথম যে প্যারাটা তা হচ্ছে মূল ভাব, এরপর একটা সম্প্রসারিত ভাব, এরপর একটা হচ্ছে সিদ্ধান্ত। 3টা প্যারাতে তোমাকে ভাব সম্প্রসারণটা লিখতে হবে। সেকেন্ড প্যারাটাই হচ্ছে তোমার মূল বডি পার্ট, এটাই বড়, আর 2টা প্যারা কিন্তু একটা বাদে একটা লাইনে লিখতে হয়। তবে এখানে যে মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং সিদ্ধান্ত, এই প্রিন্টগুলোর নাম লেখার প্রয়োজন নেই, জাস্ট প্যারাটা ভাগ করবে। এখন দেখো মূল ভাব, প্রথম প্যারাতে মূল ভাবটা কি বলতে চেয়েছে তা তুমি লিখবে সহকারে। লাইব্রেরি হচ্ছে জ্ঞানের আধার, একটি জাতির রুচির পরিশুদ্ধ জ্ঞানের গভীরতা ও সভ্যতার অগ্রগমন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় এই ওই জাতির লাইব্রেরির মাধ্যমে। অর্থাৎ লাইব্রেরিতে কোন ধরনের বই রাখা হয়েছে সেইটা দেখে কিন্তু একটি জাতির রুচি সম্পর্কে জানা যায়, ঠিক আছে? এবার সম্প্রসারিত ভাবটা দেখো, একটি জাতি বা দেশের সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, বিনোদন, সভ্যতা, সংস্কৃতির পরিচয়কে ধারণ করে সেই জাতির সযত্নে তৈরি লাইব্রেরি। কখনো কখনো মানুষের মুখে যেমন ব্যক্তির অন্তর্গত রূপ বা পরিস্থিতিকে নির্দেশ করে, অর্থাৎ অনেক সময় কি হয়, মানুষের মুখ দেখলেও আমরা বুঝতে পারি তার সম্পর্কে, তার পার্সোনালিটি সম্পর্কে বোঝা যায়। ঠিক সেভাবে লাইব্রেরিতে কোন ধরনের বই আছে তা দেখে কিন্তু জাতির রুচি সম্পর্কেও বোঝা যায়। তাহলে এটা পড়ে তোমরা এখান থেকে বুঝে নিবে। দেখো বোঝা যায়, এবং ওই লাইব্রেরি জাতির অতীত এবং বর্তমানকে এক সুতায় বেঁধে রাখে এবং ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। লাইব্রেরিতে যখন আমরা ইতিহাসের বইগুলো পড়বো, আমরা অতীত সম্পর্কে জানবো, অতীতের সাথে আমাদের বর্তমানের একটা যোগসূত্র হবে, ঠিক আছে? এবং এর দ্বারা আমরা ভবিষ্যতের দিক নির্দেশনাও পাবো। জ্ঞানান্বেষী এবং সত্য সন্ধানী মানুষ লাইব্রেরিতে এসে নিজেকে সমৃদ্ধ করে এবং জাতির সভ্যতার ক্রমোন্নতিতে ভূমিকা রাখে। যারা বেশি বেশি বই পড়ে তারা কিন্তু জাতির উন্নতিতে কি করতে পারে, ভূমিকা রাখতে পারে। একটি লাইব্রেরিতে সংরক্ষিত সাহিত্য গ্রন্থ দেখে সংশ্লিষ্ট জাতির সাহিত্য রুচি উপলব্ধি করা যায়। বিজ্ঞান গ্রন্থ থেকে জাতির জ্ঞান, বিজ্ঞান চর্চা এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুভব করা যায়। তাই গ্রন্থাগার হচ্ছে কালের সাক্ষী।
জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত যে কোনো প্রয়োজনে লাইব্রেরি পরম বন্ধু এবং এবং কি অনন্ত উৎস। তো পৃথিবীতে যত বড় যুদ্ধের পরে দেখা যায় বিজয়ী শক্তি পরাজিত জাতির লাইব্রেরিকে ধ্বংস করে দিয়েছে। অনেক যুদ্ধ দেখা গিয়েছে কি যারা বিজয়ী হয়েছে তারা পরাজিত যারা হয়েছে তাদের লাইব্রেরিকে ধ্বংস করে দিয়েছে। কেন করেছে? তাদের পুরো সভ্যতাকে ধ্বংস করার উদ্দেশ্যই হচ্ছে লাইব্রেরি ধ্বংস করা। লাইব্রেরি ধ্বংস করা মানে জাতিকে ধ্বংস করা, কারণ জ্ঞান বিজ্ঞানের আধার হচ্ছে লাইব্রেরি। তাই অনেক বড় বড় যুদ্ধের পরে বিজয়ী শক্তি কি করেছে? পরাজিত জাতির লাইব্রেরিকে ধ্বংস করে দিয়েছে। একটি বৃহৎ লাইব্রেরি জাতির সব ধরনের তথ্যই শুধু সংরক্ষণ করে না, দেশের সঠিক উন্নতিতেও প্রভাবকের মতো ভূমিকা পালন করে। লাইব্রেরি মানুষের আনন্দের খোরাক যোগায় এবং মানুষের মনকে প্রশান্ত করে। পাঠ্যপাঠ মানুষের একটি সৃষ্টিশীল শখ, অর্থাৎ বই পাঠ করাটা হচ্ছে একটা ক্রিয়েটিভ হবি বলতে পারো। আর এই শখ পূরণের জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। এবার সিদ্ধান্ত বা মন্তব্য হচ্ছে যে জাতি যত উন্নত সে জাতির লাইব্রেরি তত সমৃদ্ধ। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই ভাব সম্প্রসারণটা পড়ে তারপর লিখে দিবে, নিজের মতো করে লিখবে, মুখস্থ করে লেখার দরকার নেই। এটা 5 বার পড়বে, পড়ার পরে তুমি বুঝবে, নিজের ভাষায় এরপর লিখবে, ঠিক আছে? এবং কারকটা যতদূর পড়ানো হয়েছে অতদূর পড়ে রাখবা, রিডিংটা পড়ে রাখবা। আমরা গত ক্লাসে একটা এসে পড়িয়েছি, আজকে একটা ভাব সম্প্রসারণ করলাম, আর স্যার পড়িয়েছিলেন কি তোমাদেরকে একটা আবেদনপত্র। না, আমাদের নির্মিত অংশ থেকে এগুলো হয়েছে এবং ব্যাকরণ অংশটাতে কারকটা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।